নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একেবারেই সরাসরি হট সিটি সুভাষ শাস্ত্রী। স্বাগত জানাবো সুভাষদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। লাস্ট রোববারে আলোচনা করে গেছিলাম যে ক্ষতি করা, কোথাও আপনার সম্পর্ককে কেটে দেওয়া চক্রান্ত, কোথাও বিয়ে না হতে দেওয়া। একটা জ্বলন্ত উদাহরণ বলি, তার কাটিংয়ের তার সেইখান থেকে কাট করার জন্য কিছু পদ্ধতি মেয়েটাকে বলেছিলাম করার জন্যে, সে না করে তার বাবা সেই কাট মানে আমার দেওয়া সিস্টেমটা অ্যাপ্লাই করতে গেছে, তার হাতের আঙুলের একটা কর সমেত কেটে বাদ হয়ে গেছে। মানে অশুভ শক্তি কাটতে গিয়ে নিজের আঙুল কাটা পড়েছে বাস থেকে নামার সময়, মানে কাজটা করার 15 দিন 2 সপ্তাহের মধ্যে। এরকম ঘটনাও ঘটে। তার জ্বলন্ত উদাহরণ আজকের এই লাইভ অনুষ্ঠান যখন করছি সকালবেলায় তার উদাহরণটা পেয়েছি। আমার দেখা আছে এরকম আগেও উদাহরণ ঘটেছে, বহু ঘটনা ঘটেছে যে ভাই বিয়ে হতে দিচ্ছে না নিজের লোকের মধ্যে থেকে। বিয়ে হয়েছে 6 মাস হয়নি, আকর্ষণ তো দেখুন, একজনকে একজন আকর্ষিত না হলে তার বিয়ে হয় না, তাই না? যার আকর্ষণ বলে কিছু নেই, আকর্ষণ না থাকলে তো থাকাই যায় না তার সাথে, এটা তো নিশ্চয়ই এগ্রি করবে। তোমার যদি কাউকে ভালো না লাগে তুমি কারোর সাথে থাকতেই পারবে না। কি করে, হাউ টু লং টাইম স্টে উইথ হিম উইথ হার। ছেলের মেয়ের ক্ষেত্রে, মেয়ের ছেলের ক্ষেত্রে বিয়ে বেঁধে রাখা, বিয়ে হওয়ার পরে 3 থেকে 6 মাসের মধ্যে আকর্ষণেই বিয়ে হয়েছিল, আকর্ষণটা চলে গিয়ে বিকর্ষণে কনভার্ট হয়ে গিয়ে তার অন্য জায়গায় প্রেম শুরু হলো, বউয়ের সাথে শোয়া বসা ওঠা বসা সব বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে। কোথাও শাশুড়ি অতি সক্রিয় ভূমিকা পালন করে এটা চল নিজের করার জন্যে, যে ভুলে গেছে বলেছিলাম, যে সেখানে সে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ছেলের বউকে টাইট দেওয়ার জন্যে, ছেলের জীবনটাই তার হাতে অজান্তেই সর্বনাশ হচ্ছে। কোথাও তার মায়ের দ্বারা সর্বনাশ হচ্ছে, কোথাও তার এক্স প্রেমিকের দ্বারা সর্বনাশ হচ্ছে, কোথাও অফিসের কলিগের দ্বারা সে আকর্ষিত হয়ে পড়ছে আর বউয়ের উপর বিকর্ষণ বাড়ছে, কিংবা প্রেমিকার উপর তার বিকর্ষণ বাড়ছে, আর নতুন আকর্ষণ তৈরি হওয়াতে যেখানে সিলেক্টেড আকর্ষণ সেটা বিকর্ষণে কনভার্ট হয়ে যাচ্ছে। কোথাও করছে, কোথাও হচ্ছে। যেখানে হচ্ছে গ্রহের জন্য হচ্ছে, যে করছে আপনার গ্রহের জন্য তার এফেক্ট হচ্ছে। ওই যে বলছিলাম নাকে দুর্গন্ধ লাগছে, আপনি হেঁটে চলছেন, মনে হচ্ছে একটা শ্যাডো চলছে। তো বুদ্ধিমান লোক যারা শিক্ষা দীক্ষা এবং বিজ্ঞানে ভরসা বেশি রাখে তারা বলবে যে আরে নিজেরই ছায়া পড়ছে। যে বোঝাতে যাবে তাকে বলবে মাথার একটু গন্ডগোল আছে, পিছন দিকে গিয়ে হাসবে। ওর সাথে যদি ওই ঘটনা ঘটে ওকে নিয়েও হাসবে তখন লোকে। আজকে যে এই ঘটনা শুনে হাসবে, তারও যদি এই ঘটনা ঘটে তাকে নিয়েও, সে যাকে বলবে তাকে নিয়ে হাসবে। এটা ক্রমবর্ধমান, একদম গোল গোল করে ঘুরছে গুলগুলের মতো। আজকে কিছু উপায় বলবো, হাউ টু ডিল। সামনে অমাবস্যা রয়েছে, পিতৃপক্ষের অমাবস্যা, আপনারা জানেন, মহালয়ার অমাবস্যা। তো এই মুসলমানদের দেখবেন সাবে বারাত হয়, ওই মুসলমানদের সাবে বারাত হয়, ওই মাটি কিছু অশুভ কাজে লাগে। বলে ইসলাম ধর্মে কথিত আছে যে প্রেতরা, তাদের আত্মারা সাবে বারাতের সময় কবরস্থানে আসে, তাদের পূর্বপুরুষরা আসে, তাদের সেখানে যত্নআত্নি করে তাদের নামে নামাজ পড়ে আত্মার শান্তির জন্য কিছু ক্রিয়াকলাপ করে। সারা রাত মুসলমান এরিয়াতে কবরস্থানে তারা আত্মার আহ্বান করে তাদের খাবার দেয়, তাদের ফুল দেয়, তাদেরকে করে। সেটা হিন্দু ধর্মে ওই আমাদের এই মহালয়ার সময় পিতৃতর্পণের সময় হয়। পিতৃপক্ষের যে অমাবস্যা সেই তর্পণের সময় সেটা হয়। মুসলমান ধর্মে সাবে বারাতের সময় হয়, আর ইহুদি ধর্মেও ওটা আছে।
ইহুদি ধর্ম প্রাচীন ধর্ম, মুসলমানের থেকে অনেক পুরনো ধর্ম, প্রায় অলমোস্ট 4,500 বছর আগেকার ধর্ম। তো ইহুদি ধর্মের যদি একটা উইংস হচ্ছে খ্রিস্ট, তারপরে হচ্ছে ইসলাম। ওরই ফাদার অফ, মানে যদি ফাদার অফ ধর্ম বলা হয় তাহলে আব্রাহাম রিলিজিয়ান বলা হয়। ওখান থেকেই খ্রিস্টান থেকে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ইস্টার্ন খ্রিস্টান, 3টে রূপ। আর ওখানেরই একটা উল্টো দিকের রূপ থেকে ইসলাম। বিরোধ আছে নিজেদের মধ্যে, মারামারি, সব ধর্মের মধ্যে মারামারি, গুতগুতি, খাওয়া খাই এগুলো আছে, কিন্তু ওই কিছু নিয়ম একই আছে, কিছু নিয়ম একই আছে। ওই হিন্দুর ওই তর্পণ আর মুসলমানের শবে বারাত একই আছে। আর হিন্দুর গোলাপ জল লাগছে, গঙ্গার জল লাগছে, মুসলমানের গোলাপ জল লাগছে। জলের ব্যাপার দুখানেই আছে, দুটোই জল। একটা গোলাপের পাপড়ি মিশ্রিত, আতর মিশ্রিত, একটা গঙ্গার যে ন্যাচারাল জল, যে মানুষের সেখানে জল, মানে জল দুটোই জল, মানে কিছু মিল আছে, ডিফারেন্সও আছে। যাই হোক, কি করবেন পিতৃপক্ষের দিনে? যদি আপনার পূর্বপুরুষকে তর্পণ করার থাকে তাহলে তো আপনি সেটা করবেন। তার নিয়মকানুন ব্রাহ্মণ আপনাকে বলে দেবে, জানেন আপনারা অলরেডি। যারা দীক্ষিত তারা গুরুদেবের সামনে, গুরুদেবের চরণে, যারা দীক্ষিত মনে রাখবেন, ভক্ত ক্যান ডু ইট। কেন কি আপনারা বলবেন যে দীক্ষিতের সাথে ভক্তকে কেন টেনে আনলেন? ভক্ত আগে, শিষ্য পরে। যদি বলা হয় ভক্ত আর শিষ্যর মধ্যে ডিফারেন্স, হোয়াট আর ডিফারেন্স ভক্ত আর শিষ্য? শিষ্য তো কিছু পেয়ে, মানে শিষ্যত্ব পেয়ে গুরু মানছে, আর ভক্ত কিছু না পেয়ে মানছে। তো ভক্ত আগে, শিষ্য পরে। বাইদা বাই বলে রাখলাম এটা ভালো একটা ভালো না? এটা নিশ্চয়ই। শিষ্যত্ব পেলে তুমি তো মন্ত্র পাচ্ছ তার থেকে, আর ভক্ত যাকে তুমি ফলো করছো, কিছু না পেয়েও করছো, তো ত্যাগই সবার আগে থাকে, তাই না? তো সেখানে সেটাই বলছিলাম যে ভক্ত আগে, ভক্ত ক্যান ডু ইট, ওই জন্য বললাম, তখন ডিফারেন্সটা বোঝালাম। তাহলে বললেন আপনারা শিষ্যও করতে বলছেন, ভক্তও করতে বলছেন, ভক্ত অবশ্যই আগে। বলে দিই কেন আগে। রামের শিষ্য ছিল না হনুমান, রাম ভক্ত হনুমান। আর রাম বলেছিল ওই ভক্তের পুজো না হলে আমার কাছে পুজো আসে না, ইউ মাস্ট ডু ইট পূজা হনুমানের, তারপরে আসবে। তো এটা ভক্ত শিষ্যর উদাহরণ। শিষ্য বড় হয়, ভক্ত সমান হয়। যদি বলা হয় কম্পেয়ার করুন ভক্ত আর শিষ্যের মধ্যে, একটুখানি ভক্ত এগিয়ে আছে, একটুখানি এগিয়ে আছে। যাই হোক, ওই একলব্যের আপনারা জানেন শিষ্যত্ব নয়, অর্জুন শিষ্য ছিল গুরুদ্রোণের, আঙুলটা কেটে পায়ে রেখে দিয়েছিল, একদম পায়ে রেখে দিয়েছিল। ভগবান রামের ভক্ত হনুমান, তার জন্য কি করেনি আপনারা জানেন? সব কিছু করেছে। যেটা আমি বলছিলাম যে যদি ভক্ত অবশ্যই এটাও করতে পারে, শিষ্য যা করতে পারে ভক্তও তাই করে। গুরুর চরণে আপনারা একটু দই, মানে ক্ষীর কিংবা দই, ক্ষীর সবাই পাবে না, যে ক্ষীর পাবে সে ক্ষীর, দই গুরুর সামনে রাখবেন। এই পঞ্চগব্যের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই দুগ্ধ জাতীয় যে জিনিসটা, দই, ক্ষীর, দুধ। তো দই কিংবা ক্ষীর রাখবেন, ফল মূল রাখবেন, সেটা প্রসাদ হিসেবে। প্রসাদ মানে হচ্ছে প্রচ্ছন্নতা, তার কৃপাটা তার ওখানে রাখে, সেই প্রচ্ছন্নতা আস্বাদন করা, নিজেকে আপগ্রেড করা, সেটা নিজে গ্রহণ করা এবং কিছুটা লোককে দিয়ে দেওয়া। ফলটা, দইটা, ক্ষীরটা নিজেদের প্রসাদ হিসেবে অ্যাকসেপ্ট করা এবং অমাবস্যা কাটলে ফলটা দিয়ে দেওয়া। অমাবস্যার মধ্যে ওটা রাখবেন। এক। দুই হচ্ছে যে যদি আপনাদের মনে হয় যে দেখুন এনিমি প্রবলেমের কাজ কিছু কিন্তু এই পিতৃপক্ষের অমাবস্যায় হয়, এনিমি কাটিংয়ের কাজ। তো আজকে আমি বলবো যে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, যাকে বাংলায় বলা হচ্ছে। দেখুন কালা জাদু কথাটা হচ্ছে যে আমি পৃথিবীর অনেক জায়গায় গেছি, রোমানিয়াতে এর ওপর ট্যাক্স দিতে হয়। রোমানিয়ান গভর্নমেন্ট, আমি 3বার গেছি ইস্ট ইউরোপে, রোমানিয়াতে গেছি আমি, বিভিন্ন জায়গায় গেছি। ওখানে ওদের দেশে সিবিউ আছে, সিগিসোরা আছে, ওদের দেশে বুকারেস্ট আছে, বুকারেস্ট ক্যাপিটাল। তো আরও মানে ওই মাউন্টেনের দিকগুলোতে
ওইসব কালাজাদু হয় এবং ট্যাক্স লাগে, গভর্নমেন্ট ট্যাক্স নেয়, মানে অ্যাকসেপ্টেড, মানে ওগুলো মানে লোকে সব করে। তো কিন্তু অন্য দেশে এগুলো থেকে ট্যাক্স কিছু হয় না, ওইভাবে ট্যাক্স নেওয়া হয় না। কিন্তু যদি আপনার উপরে এরকম কোনো প্রয়োগ হয়, যেগুলো বলছিলাম আমি, গায়ে আঁচড়ের দাগ, নাকে দুর্গন্ধ, গায়ে মেঝেতে লাল ছিট, দেওয়ালে ছিট 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 দাগ, বেডশিটের ওপরে যে কোনো রকম আপনি যদি বোঝেন কিছু যেগুলো ন্যাচারাল নয়, তাহলে কি করবেন? পোড়া ঝাঁটা একটু পুড়িয়ে রেখে দেবেন, ঝাঁট দিয়ে শোবেন বিছনাতে। ওই যে বলছিলাম ঘুমের মধ্যে চেপে ধরা, শরীর ভারী হয়ে যাওয়া, সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, ঘোড়ায় চড়তে গিয়ে অনেকে মারা যায়, ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়, প্লেনও মাঝে মাঝে ক্র্যাশ হয়, অনেক কিছু যানবাহন থেকে বাইকে চড়তে গেলে অ্যাক্সিডেন্ট হয়। সব থেকে বেশি মৃত্যু হয় কিন্তু বিছনাতে ঘুমন্ত অবস্থায় পৃথিবীতে। লোকে বলে ওই করোনা সেই করোনা, সে ঘুমের মধ্যে মৃত্যু হলে আপনি কি করবেন? আপনাকে বলবেন কেউ ঘুমিও না? কেউ আছে বলবে? কেউ বলবে না। তাহলে সেই বিছনার চাদরকে সেম ডে সেম পাতা, শোবার চাদরটাকে আলাদা করে রাখা, দিনের চাদরটাকে আলাদা করে রাখা, এটা করা। পোড়া ঝাঁটা দিয়ে খাটের তলায় লুকিয়ে রাখবে একটুখানি, পোড়া মতন ঝাঁটা, একটু ঝাঁট দিয়ে নেওয়া। সম্পর্কে এটা স্বামী স্ত্রীর উপরে কার্যকরী হবে, খুবই ভালো কার্যকরী হবে এটা। 2 নম্বর হচ্ছে, যদি আর একটা কথা মাথায় রাখতে হবে, যদি আপনাদের মনে হয় যে এইরকম হচ্ছে, তাহলে সেই ব্যক্তিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া সব থেকে বড় কথা। যদি পার্টিকুলার হু ইজ শি অর হি, তাকে ইনঅ্যাক্টিভ করে ফেলা। আমরা তো করি, তাই না? বাথরুমে দুর্গন্ধ হলে কি করি? ফিনাইল দিই, গন্ধটাকে ওয়াশ করে দিই। আর কোনো জায়গায় কোনো পোকামাকড় দেখলে সেটাকে স্প্রে করে সেটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিই। তো সেই রকমভাবে সেই ব্যক্তিকে ইনঅ্যাক্টিভ করা, যে আপনার সম্পর্কে হয় খঞ্জন মারছে, নয় সেই সম্পর্ককে কেটে দিচ্ছে, নয় সেই সম্পর্ককে আপনার থেকে একটা বিকর্ষণ তৈরি করছে, আকর্ষণটা কনভার্টেড টু বিকর্ষণ হচ্ছে। এইগুলোকে আপনাদের করতে হবে। ওই যে বলেছিলাম, দুধের মধ্যে চন্দনের বাটা ঘষে, মানে চন্দনের গুঁড়ো চন্দন নয়, চন্দন ঘষে চন্দনের বাটা, জবা ফুলের রেণু, জবা ফুলের ফুলটা ফুটে গেলে গুঁড়ো গুঁড়ো রেণু থাকে, 2-3টে জবা ফুলের রেণু নিয়ে সেটা মাখা। যদি আপনার মনে হয় কোনো বিকর্ষণ হচ্ছে কোনো সম্পর্কের মধ্যে, সম্পর্কটা অলমোস্ট ঠান্ডা করে চলে গেছে, ঝিমিয়ে পড়েছে, উষ্ণতা নেই, তাহলে আপনার শুক্রবার করে যেটা করতে হবে, দই আর মধু মিলিয়ে নিজের গায়ে লেপন করা, দই মধুর লেপন, টক দইয়ের মধুর লেপন দেওয়া, এবং তার সাথে সেটা রেখে এভরি ফ্রাইডে করা। এই কোনো মেয়ে করতে পারে, কোনো ছেলেও করতে পারে। মেয়েরা হলে শরীর খারাপ হলেও ইউ ক্যান ডু দিস, বিকজ অফ দিস ইজ নট আ মেথড অফ কোনো পূজা পদ্ধতি। আকর্ষণের সাথে কোনো মেয়ে যদি ফিজিক্যাল, মানে সে যদি একটা সাইকেলের মধ্যে থাকে, কোনো অসুবিধা নেই, ইউ ক্যান ডু ইট, যদি কোনো রিলেশনে উষ্ণতা বাড়ানো যায়। আচ্ছা, 2 হচ্ছে, যেদিনকে এগুলো করবেন, ধরুন আপনি যেদিনকে কাটিংয়ের জন্য কিছু আরও বলছি আমি করবেন, সেদিনে কোনো রকম মানে আপনি পোড়া জিনিসটা খাবেন না। পোড়া জিনিসটা কার্বন, পোড়া জিনিসটা শনির বাহন হচ্ছে কাক আর শকুন, ওই চিল শকুন, মানে ওই প্রজাতিটা যেগুলো কাঁচা মাংস খায়, কাকও খায়। কাকের মাংসই মনে হয় কেউ খায় না, কোনো পশু খায় না, সব পশুর মাংস কাক খায়। শনির বাহন হচ্ছে, রোজ আমরা দেখতে পাই, ও বলছিলাম না কাকের গো মাথায় পড়ছে, আপনি বলবেন, ও অনেকে বলবে যে দূর রাস্তা দিয়ে হেঁটে গেছি, পড়ে যাও, শনির সাথে কী আছে? ও দেখবেন শনির দশাতে বেশি পড়ে। আপনার দশা চললে দেখবেন যে মাথায় পাখির গু, ওই কাকেরই গু, ওই কাকই মানে খুব নিচু থেকে ওড়ে এবং মানুষের মাথা লক্ষ্য করে পায়খানা করে। অদ্ভুতে, মানে ওরা হাওয়ার মধ্যে থেকেই মাথাতেই আপনার মানে কাকের গু পড়বে এবং গায়ে পড়ার চান্স পাবো, মাথাতেই হাঁকবে, মানে উঠতে উঠতে। শনির বাহন মানে, এবার বলবেন যে এটা তো কাকতলীয় ব্যাপার। না, কাকেরই ব্যাপার, কাকতলীয় ব্যাপার। আর এগুলি এবার শনির দশাতেই এই কাকতলীয় ঘটনা ঘটে, অন্য দশাতে শনির দাইয়াতেই ঘটে। যদি আপনার ধাইয়া চলে, সারাসাতি চলে, গুরুজনারীর যোগ রয়েছে, সেই গুরুজনারীর যোগ ধাইয়া কিংবা মেষ রাশির ওপরে শুরু হবে নভেম্বর থেকে। ইউ হ্যাভ এ টাইম
নভেম্বর ডিসেম্বর পর্যন্ত রেমেডি করলে সেখান থেকে পরিত্রাণ পাবেন, সেখান থেকে প্রোটেক্ট হবেন, পরিত্রাণ পাবেন এবং প্রোটেক্ট হবেন। আর এটা হতে পারে যে 7.5 তো 7.5 বছরের, দাইয়াটা শর্ট পিরিয়ডে 1.5 বছর 2 বছরে, গুরুজনহানিটা এখন হলো না, 10 বছর পরে হলো, মানে 8 বছর 7.5 বছর পরে হলো। সেটাও কিন্তু খুব প্রাপ্তিযোগটা খুব খারাপ নয়। ইনস্ট্যান্ট কারোর বাবা মা মরার থেকে যদি একটা বাবা মার বয়স এখন 60 বছর কি 70 বছর, সেখান থেকে যদি 8 বছর আরও থাকে, সেটাও কিন্তু দেখুন, নিজের লোক যাওয়া সবসময় দুঃখের, সবসময় কষ্টের, সেটাও কম নয়। সাডেনলি মরার থেকে কম নয়। সারাসারি এন্ডে গিয়ে মারা গেলেন, একটা এজে গিয়ে মারা গেলেন, সেটাও কম নয়। সেটা থাকবে। আর আমি আগে একটু রাশিফলটা একটু পড়ে নিই, তারপরে এই আর্থিক অবস্থার উন্নতি কিছু লোকের হচ্ছেই না, জানেন। আমি আপনাদেরকে বলি, সরকারি চাকরির জন্য প্রতিকার আমি এখন দিচ্ছি না, খোলাখুলি বলা উচিত। লোকের ইন্টারভিউ চলছে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না। তো রিক্রুটমেন্ট যখন হচ্ছে না, আমি তার প্রতিকার দিচ্ছি না, কারণ আপনাদের সামনে পাবলিকলি জানালাম। দেখুন, জ্বালিয়ে আমি তো টাকা পয়সা, আমার অ্যাঙ্কার 4টে ঢাক বাজাবে বসে বসে এখান থেকে সুভাষ শাস্ত্রী হয়ে দুম দুম করে, আর আমিও এসো করে নানা রকম চালাকি করবো, এইসব জন্য আসি না। তো খুলে বলাটাই ভালো, কারণ আমাকে যারা দেখছেন কি ফলো করছেন, তারা লং টাইম ফলো করছেন। 24 থেকে 25 বছরের সিটিভিএনে আমার অনুষ্ঠান, 25 বছর অক্টোবর হলে স্টার্ট হবে। টানা একইভাবে। এটা একদম সত্যি সুভাষদা কোনো ব্যবসায়িক নিরিখে না, অ্যাঙ্কার দেখুন না, নিশ্চয় হয়ে বসে আছে প্রশ্ন রয়েছে। আমি প্রশ্ন করিনি, তার কারণ হচ্ছে সুভাষদার এই অনুষ্ঠান আজকে 25 বছর হতে যাবে, টানা একইভাবে দেখছেন। এবং কোনো ব্যবসায়িক নিরিখে সুভাষ শাস্ত্রী হলে তাহলে এখান থেকে সুভাষদার কাছে যারা ফোন করে বলেন আমরা আসবো, আর প্রয়োজন না হলে সুভাষদা কখনো বলেন না যে আসুন। আর একটা কথা ওইটাও ভালো হয়েছে, ওই ফেসবুক নিয়ে কদিন বলছিলাম না, ওই ফেসবুকে আমাকে গালাগালি দিচ্ছে। আমার মনে হয় আমি ঠিক কাজই করেছি, জানেন তো। ঠিক কাজ করলে আপনাকে গালাগালি খেতে হবে। ওই যে যেহেতু আপনার গালাগালি খেতে হবে, ফেসবুকে আপনি ফেক অ্যাকাউন্ট সবাই খুলে রেখেছেন। অ্যাকাউন্ট সময় বলছিলাম, তারপরে এখান থেকে একটা মিস্টেক হয়েছে, এই সিটিভিএন অফিস থেকে একটা মিস্টেক হয়েছে। ওরাও শর্ট ভিডিও করে বুঝতে পারেনি, নতুন ছেলে মেয়েরা হয়তো এটাকে দিয়েছিল ফেসবুকে, জানে না ওরা। মানে অনেকগুলো সিটিভিএন এখন অনেক বড় হয়ে গেছে, তো সুভাষ শাস্ত্রীকে সব স্টাফ চেনার সম্ভাবনা। নতুন ছেলেমেয়েরা কাজ করছে, ওরা আমার মেন্টালিটি জানে না যে আই ডোন্ট নিড মাইলেজ। আমি সিটিভিএনে কোনো মাইলেজ করবো, কেউ কিছু পাইয়ে দেবে না। অনেক পেয়েছি, খুব খুশি। তো ওরা জানে না কোম্পানির কোনো মিস্টেক হয়েছে। তো যাই হোক, সেটা আমি বলেছি, ওগুলো আমি দরকার নেই, জানতে পেরে বলেছি। এটা মনক্ষুণ্ণ হয়েছিলাম। যাই হোক, সেটাও বললাম যে পাশাপাশি যে ওই যে ঠিক কথাই বলছিলাম ফেসবুক নিয়ে। তো ওরা ওটা চালাতে শর্ট ভিডিও আমাকে উইদাউট মাই পারমিশন চালিয়ে ফেলেছে। মানে আমি কোনোদিনই বলি না আমার কিছু, তুমি কিছু করে দাও, কেউ কিছু করে দাও। অনেকে হয়তো বলে তো, যদি সেটা অন্যদের মাইলেজ পাওয়ার জন্য ছটফট করে, বেচারিরা পয়সার দরকার যে কোনোভাবেই, দে নিড মানি। কীভাবে আসছে দরকার নেই, কিন্তু দরকার আছে তাদের, টাকার দরকার, টাকার জন্যই লোকে আসে মূলত। যাই হোক, তো ওই জন্য বলছিলাম যে এখানে আমার মনে হয় যে আমি ঠিক জায়গাতেই বলেছি যে ফেসবুকের করি না, তো হাতে ঘা লেগেছে। ওই জন্য শর্ট ভিডিওতে সুযোগ পেয়ে সে আমাকে গালমন্দ, যত গালমন্দ করেছে, আমার মনে হয় আমি ঠিক কথাই বলেছি। কেন কি, সত্যকে আপনি গালাগালি দিয়ে থামাতে পারবেন না। আবারও বলছি, ওনার কোনো অ্যাকাউন্ট নেই, সব ফেক অ্যাকাউন্ট। যেহেতু এই কথাটা সুভাষদা বললেন, আমি আবারও তাই বলছি, প্রত্যেকটা ফেক অ্যাকাউন্ট। সুতরাং ওখান থেকে বেরিয়ে আসুন। সুভাষদা কোনো ফেসবুক কেন, সুভাষদা কখনো এভাবে একদম পাবলিকলি কখনো যোগাযোগের মধ্যে থাকেনি না। আমি কোনো অ্যাড্রেসও বলি না এখান থেকে আমরা না, আমি তো বলছিলাম যে আমার অ্যাঙ্কার এখানে নিশ্চুপ হয়ে বসে আছে, অ্যাঙ্কারের কোনো প্রয়োজন নেই আমাকে কোনো চালাকির কথা বলার, এবং কোনো কিছু স্ক্রিপ্টও দেওয়া নেই, কিছু দেওয়া নেই, নাথিং, জিরো। যাই হোক, আপনারা অলরেডি জানেন এই কথা, এই মধ্যে আর শব্দ খরচ করার কোনো মানে হয় না। মেষ রাশির জন্যে রাশিফলটা পড়ি আগে আপনাদের বলে দিই। মেষ রাশির জন্যে আর্থিক উন্নতি, বিদেশ যাত্রার যোগ, শত্রু থেকে সাবধান, সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। বৃষ রাশি নতুন কর্মযোগ, সম্পর্ক ছিন্ন, অর্থের অভাব দেখা দেবে বৃষ রাশির, এবং সমস্যার সমাধান দীর্ঘদিনের। মিথুন, কর্মক্ষেত্রে শুভ, আর্থিক ব্যয়, ব্যথাজনিত সমস্যা, গুরুজন হানি, মানসিক ভালো নয়। কর্কট, বিপদ, মানসিক অবসাদ, শরীর ভালো নয়,
এবং বিবাহ বাধা, প্রাপ্তিযোগ, ভ্রমণেও বাধা, বিবাহে বাধা, ভ্রমণে বাধা, প্রাপ্তিযোগ। সিংহ, যে সেটা হচ্ছে যে আর্থিক শুভ, গুরুজনের শরীর ভালো নয়, শুভ অনুষ্ঠানের যোগ। কন্যা, মানসিক নিঃসঙ্গতা, কর্মে বাধা, ক্ষতির যোগ, সাবধান। তুলা, মতবিরোধ, মানসিক কষ্ট, চিকিৎসায় ব্যয়, প্রাপ্তি যোগ, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্যোদ্ধার। বৃশ্চিক, কর্মক্ষেত্রে সাফল্য, ঋণ শোধ, সম্পর্কের অস্থিরতা, ব্যবসায় শুভ। ধনু, প্রাপ্তি যোগ, শুভ অনুষ্ঠান, আর্থিক বাধা, বিদেশ যাত্রা। বিদেশ যাত্রা মানে অনেকে তো বলে যে কলকাতার লোক হায়দ্রাবাদে থাকলেও বিদেশ না, ইন্ডিয়ার মধ্যে কোনো কিছু হলে আউটসাইড অফ স্টেট, ইউর হোম স্টেট, সেটাকে ইউ কান্ট মানে মানে টেকে বিদেশ যাত্রা। অনেকে বুঝতে পারে না, গ্রামের লোক বলে বিদেশ যাত্রা মানে বিদেশ যাত্রা কিংবা বিদেশ যাত্রার যোগাযোগ। মনে রাখবেন, সাপ্তাহিক রাশিফল কিন্তু বাৎসরিক ফল থেকে কাটছাট করে কমে আসা একটা ফল। এই বিদেশ যাত্রা বলুন, গুরুজন হানি বলুন, সপ্তাহে মিলল না মাসের মাথায় গিয়ে মিলল, এটা কিন্তু হতে পারে, পসিবল, কেন ওভারঅল বলা তো এটা। মকর হচ্ছে কর্মে বাধা, প্রেমে শুভ, বিবাহ যোগ, শত্রুতা, মতবিরোধ। কুম্ভ, ব্যবসায় শুভ, শরীর ভালো নয়, ভ্রমণ এবং শুভ কাজে বাধা। মীন, মানসিক চাপ, কর্মে অসুবিধে, সাংসারিক অসুবিধে, শরীর ভালো নয়। আমি বলছিলাম যে হাউ টু রিলিভ ব্ল্যাক ম্যাজিক, হাউ টু রিলিভ। শত্রুকে ইনঅ্যাক্টিভ করে ফেলতে হবে, নিজেকে প্রোটেক্টেড করতে হবে, নিজেকে সিস্টেমে দিয়ে রাখতে হবে। আচ্ছা, আপনারা মনে এই প্রশ্ন আসতে পারে, এত কিছু করতে হবে, এই করতে হবে বললে করবো কী করে? ডিফিকাল্ট, কিন্তু এটাও তো মানতে হবে আপনাদেরকে। ডিফিকাল্ট কাজ না করলে হাউ টু রিলিভ। পাশের বাড়ি কিছু ছিট হচ্ছে, কিছু করছে, মোবাইলে আপনার ছবি করছে, কিছু ফেলছে চুড়ে আপনার বাড়িতে, তা আপনাকে তো সেখান থেকে তো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে গেলে করতে হবে, সুস্থ থাকতে গেলে করতে হবে। আমার তো অন্য কিছু জানা নেই ভাই। দেখুন, আমি তো জ্যোতিষের বাইরে গিয়ে এই কদিন এই ফার্জিকরের পলিটিক্যাল চাপে মানে লোক দেখে টেকে মানসিকভাবে খুবই মানে আমি একটা এর মধ্যে, কেন কি একদিকে পলিটিক্যাল চাপ, একদিকে সাধারণ মানুষের চাপ। যাই হোক, একে বলতে গেলে ও ডাকবে, ওকে বলতে গেলে ও ডাকবে। যাই হোক, এটা বাদ দিচ্ছি আমি এটা। আচ্ছা সুভাষ দা, এই কথাটা এখন বললেন, আমার একটা কথা মনে পড়লো, কারণ এই যে সুভাষদা বললেন না, যে সুভাষদা তো এত মানুষ দেখেন, এত লক্ষ মানুষ দেখেছেন। সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতের বেদ বাক্য, আমরা প্রত্যেকে জানি ওনার কথা, যদি আমার কথা নয়, এটা প্রত্যেকে জানেন। এবং সুভাষদা এত বড় মাপের মানুষ দেখেন, কিন্তু সবসময় একটা কথা বলেন, আমি সব মানুষকে সমান নজরে দেখি, সবার ছক আমার কাছে স্পেশাল। এটা সুভাষদা কিন্তু বলে থাকেন, সে সাধারণ মানুষ হলেও একই কথা বলেন সুভাষদা। আচ্ছা, আমি এবারে পুজোর মধ্যে সিটিভিএনে এসেই প্রোগ্রাম করব। আমি বাইরে নেই, কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, আপনাদেরকে জানাবো। ওই জন্য পুজোর প্রোগ্রাম সম্বন্ধে কিছু বলছি না। পিতৃপক্ষটাকে শেষ হোক, নেক্সট উইক থেকে শুরু হবে। কি করবেন, কি করলে রিলিফ পাবেন, কি করলে বেটার হবে, হাউ টু ইমপ্রুভ ইউর সেলফ ইন ইউর ওন হ্যান্ড, নিজের হাতে কি করে ডেভেলপ করবেন। দেখুন, জ্যোতিষের কাছে গিয়ে করলেন ঠিক আছে, যেটা পারবেন না সেটা তো আমাকে হেল্প করতে হবে আপনাকে, কিন্তু পাশাপাশি দাঁড়াতে হবে। যে রাশিগুলো নিয়ে এবছরের মূল চর্চা এবং মূল আমার খুব চাপের ছিল, সেখানে আপনাদেরকে বলতে হবে, দেখুন মেষ রাশিতে ধাইয়া ঢুকছে, আপনাদের অ্যালার্ট থাকতে হবে। লেকচার অনেক পাবেন, প্রচুর লেকচার পাবেন, কাজ হবে না। দুই হচ্ছে রেমেডিগুলো, যেগুলো অনেকগুলো রেমেডি হয়ে গেছে, ওগুলোকে অ্যাসেম্বল করা, আপগ্রেড করা, রিচার্জ করা, সময়ের সাথে এনে আপনাকে একটা অল্প কিছু খরচের মধ্যে আপনার কার্যকারিতা বাড়িয়ে দেওয়া। নতুন রেমেডি করতে গেলে অনেকটা সেটা করা। দুই হচ্ছে যে এই রেমেডি কাজটা চলবে, মানে সেপ্টেম্বর মাস, আজকে তো প্রায় এন্ড, নভেম্বর পর্যন্ত এটা চলবে। আর শত্রু দমনের জন্য যেগুলো বলছিলাম, যে শনির দশা ধাইয়া 7.5-তে কাককে কিছু খাবার দিয়ে দেবেন। শনির দশা 7.5 ধাইয়াতে আগামী দিনে, আগামী রোববার থেকে শুরু হবে, কন্টিনিউ শুরু হবে। আজকে যখন ফোন নিলাম না, লাইভ অনুষ্ঠান ফোন নিলাম না, আপনারা কি করবেন কন্টিনিউ আমি বলতে থাকি। অবশ্যই অপেক্ষা থাকবে, পিতৃপক্ষের জন্য ফলটা পরের দিন দিয়ে দেবেন। আর এই দই কিংবা ক্ষীরটা হলে নিজেরা প্রসাদ হিসেবে গুরুদেবের সামনে অ্যাকসেপ্ট করবেন। যে মন্ত্র নয়, যে দীক্ষিত নয়, সে ভগবানের সামনে দিয়ে অ্যাকসেপ্ট করবেন, মহাদেবের সামনে দিয়ে অ্যাকসেপ্ট করবেন। অবশ্যই ইউটিউবে অনুষ্ঠানটা রয়ে যাচ্ছে, আপনারা দেখে নেবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে একদম গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ত সুভাষ শাস্ত্রী। আমরা নেক্সট দিন আরও আলোচনা নিয়ে ফিরবো। সুভাষদার সাথে অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।